প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সেভেন হর্সিমেন্ট মুক্তবাক অনুষ্ঠানে। আমাদের আজকে আলোচনার বিষয় জঙ্গি হামলা চলছেই। আপনারা জানেন যে আমরা যে দিনটি শেষ করতে চলেছি সেই দিনটির শুরুতেই সকালবেলা আপনারা যারা গণমাধ্যমের পর্দায় চোখ রেখেছেন বা কান রেখেছেন তারা দেখেছেন যে চট্টগ্রামে একজন পুলিশ কর্মকর্তার স্ত্রীকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তা যিনি এই মুহূর্তে পুলিশের কেন্দ্রীয় অফিসে এসপি হিসাবে চাকরিরত হয়েছেন বাবুল আক্তার, তার ইতিহাস ঘাটলে দেখা যায় তিনি জঙ্গি বিরোধী তৎপরতার সঙ্গে অত্যন্ত সাহসিকতার সঙ্গে লড়াই করেছিলেন এবং তিনি উদ্বিগ্ন ছিলেন তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার পরিবারের উপর হামলা হতে পারে। তার সে আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে। এই ঘটনাটিকে জঙ্গিদের যে সমস্ত টার্গেট কিলিং চলছে এই মুহূর্তে দেশে, সেই ঘটনাগুলোর ভিতরে একটি নতুন মাত্রা যোগ করেছে বলে অনেকেই মনে করছেন। আজকে আমাদের এখানে যারা আলোচনা করতে এসেছেন তারা পরিস্থিতি ব্যাখ্যা করবেন, আসলে কি পরিস্থিতি রয়েছে, এটি মোকাবেলা করবার উপায় কি, এবং অন্যান্য প্রসঙ্গ যেগুলো আলোচনার ভিতরে আসে সেগুলো আমরা কথা বলবো। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাত হোসেন, তিনি সাবেক নির্বাচন কমিশনার এবং নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর জিয়া রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক আফসান চৌধুরী, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আমি শুরু করতে চাই ডক্টর জিয়া রহমান আপনাকে দিয়ে। সেটি হচ্ছে যে প্রথমত হচ্ছে যখন একজন পুলিশ কর্মকর্তার উপরে হামলা হয় তখন একরকমের প্রতিক্রিয়া, কিন্তু তার পরিবারের উপর যখন হামলা হয় তখন প্রতিক্রিয়াটি অন্যভাবে সমাজের উপরে ক্রিয়া করে। আমরা একই সঙ্গে দেখেছি যে নাটোরে একজন খ্রিস্টান ব্যবসায়ীকে, সুনীল নাম, তাকেও আজকে হত্যা করা হয়েছে। এরকম তো ঘটনা ঘটছেই। আমি মাহমুদ আক্তার মিতু, যিনি নিহত হয়েছেন আজ সকালে ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে গিয়ে, সেই প্রতিক্রিয়াটি দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ রাহুল। বাবুল আক্তার সম্পর্কে যদি আপনি যে খোঁজ নিয়েছেন, যে গবেষণা থেকে আপনি বলেছেন, আমি তাকে ডিরেক্টলি চিনি, কারণ সে আমার বিভাগের ডিরেক্ট স্টুডেন্ট। বাংলাদেশের পুলিশ সম্পর্কে অনেক ধরনের আমরা জানি, ঐতিহাসিকভাবে নানা রকম দুর্বলতা, পুলিশের কালচার, পুলিশের অ্যাক্টিভিটিস, কিন্তু বাবুল আক্তারকে যে জানে বা চিনে সে কিন্তু বাংলাদেশের যদি গুটি কয়েক পুলিশ অফিসার থাকে বাবুল আক্তার তাদের অন্যতম একজন। এত নির্মোহভাবে, এত নিষ্ঠার সাথে, এত সততার সাথে এবং অত্যন্ত একটা সিম্পল লাইফ লিড করে তিনি তার কমিটমেন্ট ছিল এবং একটা দেশপ্রেম থেকে তার মধ্যে উদ্বুদ্ধ হয়েছিল। আমার সাথে একাধিক সেশন তাদের হয়েছে, আমাদের ডিপার্টমেন্টের অনেক বিষয়ে তিনি এ সমস্ত বিষয়ে কথা বলেছেন। তো সেই কারণে আজকে আমি মনে করি যে এই যে ঘটনাটি বাবুল আক্তারের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, আর 10টা যে হত্যা বাংলাদেশে হচ্ছে তার সাথে হয়তো একটা লিঙ্ক অবশ্যই আছে, কিন্তু এটাকে খুবই আলাদাভাবে দেখতে হবে। এই কারণে যে বাবুল আক্তার নিজে কিন্তু তার নিজের জীবনটাই কিন্তু বিপন্ন হওয়ার পথে ছিল। যেভাবে তিনি যে অপারেশনগুলো করেছেন চিটাগাংয়ে, এবং চিটাগাংয়ে আপনার জানা আছে যে কক্সবাজারে তার পোস্টিং ছিল, চিটাগাংয়ে তার পোস্টিং ছিল, সেই এলাকার লোকজন মানববন্ধন করেছে যাতে তাকে যখন ট্রান্সফার দেওয়া হয়, এবং কয়েকবার তার এই ট্রান্সফার তাকে উইথড্র করে আবার তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের একজন অ্যাসেট আমি বলবো, তার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো তার মধ্য দিয়ে আমরা যে জিনিসটি আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করছি সেটি হচ্ছে যে বাংলাদেশের এই যে পুলিশের যে একটা কালচার আছে, আমরা যে রিঅ্যাক্টিভ পুলিশিং এর কথা বলছি, প্রো অ্যাক্টিভ পুলিশিং, যেটা সহজভাবে বললে যে ভবিষ্যতের সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার সাথে সাথে যে কোনো ভিকটিম তাকে যে ভবিষ্যতে যেন সে নিরাপদে থাকে, এর জন্য যে একটা পলিসি, এর জন্য একটা প্ল্যানিং, এর জন্য যে একটা অর্গানাইজেশনাল একটা আমি বলবো ভেঞ্চার, সেই জিনিসটির একটা বড় দুর্বলতা বাংলাদেশে আছে। এবং আমরা একাধিকবার কিন্তু এই কথাটি বলার চেষ্টা করেছি, বাবুল আক্তার নিজে বলেছে, কিন্তু আমি তাকে যখন চলাফেরা করতে দেখি, আমি জানি না বাংলাদেশ পুলিশের থেকে তাকেই কোন রকম এই ধরনের কোনো আমি বলছি সিরিয়াস কোনো নিরাপত্তা দেওয়া হয়েছিল কিনা। সেখানে তার স্ত্রীকে দেওয়াটা আমি মনে করি খুব বাধ্যতামূলক ছিল। এখন এটা হতে পারে যে এটা কি সম্ভব কিনা পুরো বাংলাদেশের, আমি বলছি যে রিপোর্টে দেখেছি যে 2জন পুলিশ তাদের বাসায় ডিউটি করতো, যারা সন্ধ্যায় চলে গেছে সকালে আসবে।
রাতের এই বেলা কি জায়গায় হবে? আমি বলছি যে দেখেন একটা ইনফর্মাল একটা মানে যে ব্যাপারটা আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আছে, যে প্রফেশনালিজম বা ইনস্টিটিউশনাল সেট আপ, কিংবা এই যে এই সমস্ত অ্যাক্টিভিটিস করার জন্য যে একটা কোঅর্ডিনেশন, বাংলাদেশে অনেকগুলো গোয়েন্দা সংস্থা আছে। আমি খুব কনফিডেন্টলি বলছি, আমার মনে হয় না যে এই যে বাংলাদেশে যেভাবে মনে করেন এই তৎপরতা করছে, অনেক জঙ্গি দমন হয়েছে, অনেক ধরনের অ্যাক্টিভিটিস আমরা প্রশংসাও করেছি, কিন্তু যে প্ল্যানিং বা পলিসি নিয়ে টোটাল মডার্ন যে একটা অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচের একটা বড় ঘাটতি আছে বলে আমি মনে করি। আমি একটু দিতে চাই আফসান চৌধুরী আপনার কাছে। উনি বলছেন 10টা ঘটনা থেকে একটু আলাদা করে দেখতে হবে। আলাদা করতে বলছেন এই কারণে যে আসলে অ্যান্টি টেরর ফাইটের ক্ষেত্রে আরো কৌশলগত জায়গা অবলম্বন করা প্রয়োজন বলে সেই আঙ্গিক থেকে উনি বলছেন। এমনি ঘটনার একটা প্রতিক্রিয়া তো আমরা সবাই দিচ্ছি। আমি সামাজিক গণমাধ্যমে সেটা দেখলেই বোঝা যায়। এবং তাদের দম্পতিদের যখন সে হাসি মুখে ছবি, চারজনের যে ছবি, পরিবারের যে ছবি, সেই ছবির পরে বাবুল আক্তারের কান্নার যে ছবি, তার বাচ্চাদের কান্নার ছবি, সেটি দেখলে আতঙ্কিত হতে হয়, আবেগ আপ্লুত হওয়া ছাড়া কোনো পথ থাকে না। কিন্তু দুঃখবোধটা এখানে হয় যে উনি যেটা বলছিলেন যে ফাইট চলছে, তার ভেতরেও এগুলো আরো মানুষের বেদনাকে বাড়িয়ে দেয়। আপনি কিভাবে দেখছেন? আসলে কৌশলগত জায়গা থেকেই এই জঙ্গি বিরোধী ফাইট কি মার খাচ্ছে বলে আপনি মনে করেন? আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ পরিকল্পনাহীনভাবে জঙ্গিদের সঙ্গে লড়াই করছে। একটা যারা জঙ্গি বিরোধী তৎপরতার সঙ্গে জড়িত তাদের উপর দিয়ে যে আক্রমণ হবে, এটা তো সবচেয়ে সহজ কথা। এটার জন্য তো মেধাও দরকার হয় না। সেই লোক জঙ্গিদের বিরুদ্ধে আক্রমণ করছে, তার বিরুদ্ধে আক্রমণ হওয়াটাই স্বাভাবিক। পুলিশ বাহিনী যারা আছেন তারা গণমাধ্যমের লোকজনকে সুযোগ পেলেই গালি দেয়। তারা মনে করে যে তারা 90% আমরা গণমাধ্যমে শুনেছি 90% পুলিশ জঙ্গি সমস্যার সমাধান করে ফেলেছে। এটা তো পুলিশের আইজি নিজে বলেছে। পুলিশের আইজিকে যখন একজন র্যাবের প্রধানকে যখন প্রশ্ন করা হচ্ছে, চিৎকার করে রেগে মেগে যে আমরা সমস্ত কিছু করে ফেলেছি। তো তারা যদি সমস্ত কিছু করে ফেলেছে, তাদের জনগণের কাছে জনগণকে নিরাপত্তা দেওয়ার আর মানে ইচ্ছাও সাহস কোনোটাই আর চাওয়ার অধিকার মনে হয় না জনগণের আছে। নিজেদেরই যে রক্ষা করতে পারে না। কারণ একটা পরিবারের সে তার স্ত্রী যদি খুন হতে পারে, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে জঙ্গি হতে পারে, তিনি তো এত কথা বলেন, তিনি যে কখন এটা বলেন, কখন আইসোলেটেড ঘটনা, কখন এই ঘটনা বলেন। তো আমার মনে হয় এই এই হত্যাকাণ্ডটি সবচেয়ে ভয়াবহ এই কারণে যে উনি বলছেন যে পুলিশের মধ্যে নিরাপত্তাহীনতা বা ধরবে না। উনি কি করে জানলেন যে হবে না? মানুষের মধ্যে যেখানে ধরে গেছে, মানুষের কতটুকু আস্থা থাকবে পুলিশের উপরে যদি দেখা যায় যে পুলিশ নিজেদের পরিবারকে রক্ষা করতে পারে না, তো সেই পুলিশ আমার পরিবারকে রক্ষা করবে কি করে? এক্ষেত্রে আমি একটু প্রশ্ন করতে, সেটা আমরা একটা সময় দেখেছিলাম যখন পুলিশের উপরে হামলা হচ্ছিল 5 জানুয়ারি নির্বাচনের আগে পরে বিভিন্ন সময়, এবং সাইদির রায়ের পরে, তখন কিন্তু পুলিশের উপরে ব্যাপকভাবে হামলা হচ্ছিল। তখনও পুলিশের মনে চিড় ধরে, পরে পুলিশ সেইটি সামলে উঠে নতুন করে দাঁড়ায়, এবং সরকার কিন্তু সেখানে সাফল্যের সঙ্গে সেই পরিস্থিতিটা মোকাবেলা করেছিলেন। তারপরে জঙ্গি বিরোধী হামলা চলছে এখন আবার। একটা কৌশল তারা ফেল করবার পর আরেকটা কৌশলে যায়, সেরকম ভাবে দেখে। বলে আপনি কি করে বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন সে কথাটা ঠিক নয়? না, আমি সেটা বলছি না। যে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ যেই ঘটনাটা যখন 5 জানুয়ারি নির্বাচন পর হয়েছিল, সেটা বিএনপি জামাত করছিল। আজকে এটা যে বিএনপি জামাত করছে আমি এটা বলতে পারছি না, সেটা তো বলতে পারছি না। অতএব তাদের কৌশল আর বিএনপি জামাতের কৌশল তো এক না, বা এক নাও হতে পারে। তো সেইটা যদি হয়, আপনি যদি টার্গেটেড কিলিং, বিএনপি জামাত তো টার্গেটেড কিলিং করছিল না, এরা তো টার্গেটেড কিলিং করছে। এখন আপনি একটা জিনিস খেয়াল করুন, আজকে আমি গণমাধ্যম দেখছিলাম, আন্তর্জাতিক গণমাধ্যমে, একটা জায়গাতেও কিন্তু পুলিশের যে স্ত্রী মারা গেছে সেই খবর আসেনি, একটা জায়গাতেও না। আমি বিবিসি নিজে চেক করে দেখেছি। এসছে সেটা হচ্ছে যে একজন খ্রিস্টান কে খুন করা হয়েছে। তার মানে আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশকে দেখাচ্ছে এখানে যারা খুন হচ্ছে তারা হচ্ছে এই ধরনের মানুষ। সেইখানে আপনি যখন গণমাধ্যম পরিষ্কার, আন্তর্জাতিক গণমাধ্যম আমাদের একটা চিত্র তুলে ধরেছে দুনিয়ার কাছে যে আমরা নিজেদের নিরাপত্তা সামলাতে পারি না, বিশেষ করে সংখ্যালঘুদের অবস্থা আমাদের দেশে খারাপ, আমাদেরকে যাদেরকে মুক্ত মনা বলা হয় তারা খারাপ, সাহিত্যিকদের খারাপ, গবেষকদের খারাপ, অধ্যাপকদের খারাপ, সাধারণ মানুষের খারাপ। সেখানে আমরা কিভাবে বলতে পারি যে আমাদের পুলিশ, যেই পুলিশ বিশেষ করে যে বলছে যে 90% সমাধান তারা করে ফেলেছে। এখন যদি আজকে আমাদের যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে হ্যাঁ আমরা বুঝতে পারলাম এটা জঙ্গিরা করেছে, তো এটা কি সমাধান হলো? তারা তো মনে হয় না গত 1 বছর 2 বছরে কোনো জায়গায় থামাতে পারছেন। আমি একটু ব্রিগেডিয়ার জেনারেল সাকাত হোসেন আপনার কাছে যেতে চাই।
আপনি মানে সিকিউরিটি অ্যাসপেক্টস থেকে যদি দেখেন তাহলে এই ঘটনাটিকে আপনি, ওনারা যেমন সবাই একটু অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন, কারণ এটা পুলিশের উপর হামলা না, পুলিশের পরিবারের উপর হামলা, সেই পয়েন্ট থেকে যদি দেখেন এটাকে এসক্যালেশন অফ দ্য সিচুয়েশন বলবেন? ধন্যবাদ। আমি প্রথমে, আমার সাথে তো এসপি বাবুল আক্তার সাহেবের সাথে কখনো দেখা হয়নি, বাট আমি ওনার স্ত্রী মারা যাওয়াতে গভীর শোক প্রকাশ করছি। যুদ্ধ হয় সমানে সমানে। এই ধরনের একজন নিরীহ মহিলা সকালবেলা তার নিজের বাচ্চাকে নিয়ে যাচ্ছে, হয়তো কেউ ছিল না নিয়ে যাওয়ার জন্য, এইভাবে সকালে ভোরের ফুটন্ত আলোতে ঘটনাটি ঘটেছে। তার মানে এই ঘটনাটার পিছনে যথেষ্ট প্ল্যানিং ছিল এবং বিহেভিয়ার প্যাটার্ন কি আগে থেকে জানার আগের থেকে জানা। তার মানে উনি হয়তো নিজেই নিজের ছেলেকে হয়তো উঠিয়ে দিতেন অন্য কাউকে না দিয়ে সবসময়। এবং এর ব্যাকগ্রাউন্ড কি সেটা তো সবাই বলছেন যে বাবুল আক্তার জঙ্গি তৎপরতার সাথে জড়িত ছিল ইত্যাদি, জঙ্গি বিরোধী তৎপরতা, জঙ্গি বিরোধী তৎপরতার সাথে যথেষ্ট দক্ষতার সাথে করেছিল। দেখুন, বিষয়টা হচ্ছে এই যে প্রথমত আমাদের একটা সমস্যা আছে কিনা, হোয়াট ইজ দ্য প্রবলেম। জঙ্গি বা টেরোরিজম, জঙ্গি বলাতে আমি জানি না কেন কোথা থেকে শব্দটা আসছে জঙ্গি। টেরোরিস্ট ইজ টেরোরিস্ট, হোয়াট এভার ডেনোমিনেশন তার হতে পারে। হ্যাঁ, হতে পারে লেফটিস্ট টেরোরিস্ট, রাইটিস্ট টেরোরিস্ট অ্যান্ড রিলিজিয়াস টেরোরিস্ট, সেটা যে কোনো ধর্মে হতে পারে। বাট এখন যেটা হচ্ছে যে আমাদের ধর্মের টেরোরিজমটা একটু বেশি হয়ে গেছে। এখন কথাটা হচ্ছে যে আমাদের দেশের টেরোরিজমের সমস্যা আছে কি নাই, দ্যাটস এ বিগ কোশ্চেন। আপনি যখনই দেখবেন, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন যে জঙ্গি হতে পারে, আবার অনেক সময় উনি বলছেন না কোনো জঙ্গি টঙ্গি না, এগুলো সব বিচ্ছিন্ন ঘটনা। তো কথাটা হচ্ছে যে উনি পিছনে কি বলছেন আমি জানি না, কিন্তু পাবলিককে যে ফেসটা যখন আমরা দেখি, পাবলিক ফেস, বিকজ দিস ইজ ভেরি মাচ রিলেটেড উইথ দ্য সিকিউরিটি অফ আ পার্সন সিকিউরিটি, পার্সোনাল সিকিউরিটি, এবং এটা রাষ্ট্রের দায়িত্ব টু গিভ পার্সোনাল সিকিউরিটি। এখন কি সবার পিছনে একজন একজন করে পুলিশ দেবেন? নো, ইউ মেক অ্যান এনভায়রনমেন্ট। হাউ ডু ইউ মেক অ্যান এনভায়রনমেন্ট? বা এই যে এই অ্যান্টি টেরোরিজম বা অন্যান্য বিষয়ে আপনি অ্যাকশন নিচ্ছেন, সেই অ্যাকশনগুলো ভিজিবল অ্যাকশন হচ্ছে ইত্যাদি। আবার এরা যারা এই কাজগুলো করছে, এবং মনে রাখতে হবে, দে আর নট নর্মাল ক্রিমিনাল, চোর ডাকাত নয়, দে আর মোটিভেটেড পিপল, ভেরি ভেরি মোটিভেটেড পিপল, এবং তারা জানে এক্স্যাক্টলি হোয়াট দে আর ডুইং, এবং তারা এটাও জানে কনসিকুয়েন্সটা কি, কনসিকুয়েন্সেসটা কি। সো কনসিকুয়েন্সটা জেনেই কিন্তু তারা এখানে, তারা কোনো মাফ চাইতে আসে না, বা দে ডোন্ট রিপেন্ট বাই ডুইং দিস। তার মানে আপনি একটা দারুণ একটা মোটিভেটেড ফোর্সের এগেনস্টে লড়ছেন। সংখ্যা অনেক কম হতে পারে, বাট দে আর হাইলি মোটিভেটেড। এই কাজটা যারা করেছে তারা জানে আমি যদি টার্গেটে সাকসেসফুল না হই, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন টু মি, বা আমি যদি ধরা পড়ি তাৎক্ষণিকভাবে কি হবে। এটা হলো এক। কাজে আপনি তড়িৎ বিচার করা, আমরা সবসময় বলি তড়িৎ বিচার করুন, এদেরকে হোয়াট এভার আন্ডার দিয়ে, দ্যাট ইজ ওয়ান ডেটারেন্ট। কিন্তু বড় ডেটারেন্ট হলো দ্যাট দে আর নট ফ্রি টু অপারেট। এই এনভায়রনমেন্টটা আমরা তৈরি করতে পেরেছি কিনা। এখানে অনেকগুলো কথা, হয়তো কথার প্রসঙ্গে অনেকগুলো কথা আসবে। এর মধ্যে আবার একজন ক্রিশ্চিয়ান মুদি, আমি জানি না হোয়াট ইজ ব্যাকগ্রাউন্ড, উনি একজন সাধারণ মানুষ, সাধারণ দোকানদার বলে মেরে দিয়েছেন। এটাও আপনাকে দেখতে হবে যে সাধারণ দোকানদারকে মেরেছে কিনা। ইজ ইট সাধারণ দোকানদার? এটা পিছনে একটা কনোটেশন আছে। কনোটেশন কি? ওটা হচ্ছে ইজ এ ক্রিশ্চিয়ান। হ্যাঁ, এবং এইগুলো লিঙ্কেজ আপনাকে করতে হবে। দেন ইউ হ্যাভ টু কাম ব্যাক অ্যান্ড সি যে আমরা কাদের সাথে লড়ছি। আমরা কিন্তু এখনো জানি না, আমরা হাওয়ার সাথে লড়ছি। কখনো বলি যে বিএনপি জামাত, কখনো বলি যে জঙ্গি। এখন কোন জঙ্গি? হু আর দে? তাদের আকারটা কি? আনসার বাংলা টিম না জেএমবি? জেএমবি যদি হয় তাহলে জেএমবি আপনাকে পড়তে হবে হু দে আর অ্যাফিলিয়েটেড উইথ। এবং জেএমবি ইজ অনলি, যেই অর্গানাইজেশনে বলেন দে আর অ্যাফিলিয়েটেড উইথ আইএস। এটা যদি আপনার মানেন না মানেন সেটা বড় কথা নয়। বাট আইএস দাবি করছে যে একমাত্র
পার্টি যেটা বাংলাদেশে আছে, উইচ ইজ যারা তাদের আইডিওলজি ধারণ করে, দ্যাট ইজ জেএমপি। অ্যান্ড আনসারুল্লাহ বাংলা টিম ইজ অফশুট অফ আনসারুল ইসলাম। এই কথাটা আমি আর্টিকেলে বহুবার লিখেছি। অ্যান্ড আনসারুল ইসলাম হচ্ছে দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ আল কায়দা। দুই থিওরিতে কাজ করছে। এই থিওরিটা যদি আপনি জানেন, আই এম শিওর যারা এগুলো নিয়ে কাজ করছে পুলিশে তারা জানে থিওরি, দুই থিওরিতে কাজ করছে। আপনার আল কায়দা, আমি বলছি না যে আল কায়দা বাংলাদেশে আছে, বাট আই এম সেইং যে তাদের সাদৃশ্য। আল কায়দা যে কাজটা করছে এখন, দে আর বিল্ডিং আপ দেয়ার মুভমেন্ট, এবং তারা বলেছে যে এই ধরনের সফট টার্গেটে ইউ শুড নট গো। এই মুহূর্তে কোনো ল এনফোর্সিং এজেন্সির এগেনস্টে আমরা ফাইট করছি না, আমরা এই মুহূর্তে পারবো না। এবং দে ফলো হোয়াট মাও জেদুং হ্যাজ সেড, যে গরিলা ওয়ারফেয়ার। তারা মনে করে দে আর ফাইটিং এ গরিলা ওয়ারফেয়ার, এবং দে হ্যাভ চেঞ্জড। আল কায়দা যে আগে দিয়েছিল চেঞ্জ। আইএসের যেটা আমি পড়েছি, এটা আমার যে গবেষণায়, দে বিলিভ ইন ফোকোইজম। জিয়া বলতে পারবেন, ফোকোইস্ট মুভমেন্ট যেটা ল্যাটিন আমেরিকাতে ছিল, যেটা প্রবক্তা ছিলেন একজন ফ্রেঞ্চ, এবং এটা ইউজ করেছেন চি গুয়েভারা। আইএস ইউজেস দ্যাট, যে উই ডোন্ট কেয়ার, ডোন্ট বিল্ড আপ, যাকে পাবা ইউ স্ট্রাইক, এমন এমন টার্গেটে স্ট্রাইক করবা যেটা নিয়ে বহু আলোচনা হয়, এবং যেই টার্গেটকে স্ট্রাইক করার পরে ইট উইল বিকাম ইস্যু। এবং আপনি চিন্তা করেন যে একজন ভদ্রমহিলা পুলিশের, ওনার উপরে, পরিবারের উপরে যখন অ্যাটাক হয়, তখন কিন্তু এভরিবডি ফিলস ইনসিকিউর। এটা মনে রাখেন। এটা যদি বাবুল আক্তারের উপরে অ্যাটাক হতো বা অন্য কারোর উপরে অ্যাটাক হতো, দ্যাট উড বিন ডিফারেন্ট, বাট এটার কনোটেশন ইজ ডিফারেন্ট। আমরা একটা বিরতি নিতে চাই, একটু বিরতি পরে ফিরে এসে বাকি আলোচনা করবো। দর্শক থাকুন আমাদের সঙ্গে। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি 7 নট সিমেন্ট মুক্ত বাক অনুষ্ঠানে। আলোচনা করছিলাম জঙ্গি হামলা চলছে এই বিষয় নিয়ে। আমি একটু যেতে চাই জনাব আফসান চৌধুরী আপনার কাছে। একটা কথা ব্রিগেডিয়ার সাখাওয়াত বলছিলেন, সেটি হচ্ছে যে এর দুটো ডেটারেন্ট, একটা হচ্ছে বিচার করা, সেটি একটি, আর একটা হচ্ছে যে তাদের অপারেটিভ এরিয়াকে চিহ্নিত করে সেগুলো বন্ধ করার ব্যবস্থা করা, অপারেশনগুলো যাতে চালাতে না পারে, সেটি একটা প্রক্রিয়া সময়। কিন্তু আমরা দেখছি যে অন্যান্য যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে গত 2-3 বছরে, যে প্রায় 40টা-45টা মতো হামলা হয়েছে, সেইগুলোর ক্ষেত্রে কি বিচার বিশেষ কিছু দেখতে পেয়েছেন কি? সেগুলো হলে কি কিছু হলেও সমাজে ইম্প্যাক্ট পড়তো বলে কি আপনি মনে করেন, বিচারগুলো যদি হতো এর ভিতরে কিছু? আমার মনে হয় 40-45টা যে হত্যাকাণ্ড হয়েছে, এবং যেহেতু এদের বিচার হয়নি, এবং বেশিরভাগ মানুষই মনে করেন যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা বোধহয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতই না। তার ফলে যেটা হয়ে গেছে, ধরে নেওয়া হয়েছে যে পুলিশের বলেন বা আইন শৃঙ্খলা বা নিরাপত্তা বাহিনীর যে যোগ্যতাটার প্রয়োজন সেটা তাদের নাই, বা যে রাজনৈতিক সদিচ্ছার তার সাহস করে সে এগিয়ে যাবে সেটারও অভাব রয়েছে। এই ঘাটতির ভিত্তিতে তাদের মানুষের মধ্যে তো আর কোনো স্বস্তির পরিসর তৈরি হতে পারে না। মানুষ ভাবছে নিজে টিকে থাকবে, বেঁচে থাকবে, আচ্ছা আমার কাছে এখানে ঝামেলায় যাওয়ার দরকার নেই। কারণ আপনি তো কোনো সময় বলতে পারছেন না যে এই ধরনের মানুষকে হত্যা করা হচ্ছে। রাজশাহী ইউনিভার্সিটির অধ্যাপকদের হত্যা করা হয়েছে, দোকানদার, হোমিও চিকিৎসক, এবং প্রত্যেককে বলা হয়েছে এটা জঙ্গি। আমাদের মন্ত্রী সাহেবই বলেছেন জঙ্গি। তো তাহলে জঙ্গিদের সম্পর্কে যে জুজুটা যে তৈরি করেছে, তো সরকারের মন্ত্রীরাই তৈরি করেছে, সরকারই তৈরি করেছে। তো মানুষ ধরে নিচ্ছে না যে এটার কোনো সুবিধা হবে। বিচার প্রক্রিয়া যেটা হয়, যদি আপনি বিশেষ বিচার আদালতে, বাংলাদেশে ফাঁসি হয়নি, কিছুদিন আগেও তো হয়েছে, যে ছেলের বাচ্চাটাকে যখন মার করা হয়েছিল। তো জঙ্গিরা কি এত বড় সমস্যা না যে তাদের জন্য বিশেষ আদালতে ব্যবস্থা করা যায়? কিন্তু বিশেষ আদালতে তো লোককে পৌঁছাতে হবে আপনাকে, বিশেষ আদালতে তো কাউকে তো গ্রেপ্তার করতে হবে, তার প্রমাণ পেতে হবে, তারপরে না আপনি নিয়ে যাবেন। কোনোটা তো হয়নি, আপনি তো বলতে পারেন না যে হয়েছে। তো সেই ক্ষেত্রে এখন যেটা এইটা এই কারণে চরম, যে যাদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী বা সরকারি বাহিনী বা সরকারি দল বা সরকারের সঙ্গে কোনোভাবে যুক্ত না। তাহলে আমি আপনার বক্তব্য যদি ধরি, আজকে যেটা মার্শা বার্নিকাটও একটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির পরিবেশ দিবসের এক অনুষ্ঠানে বলছিলেন যে তার কাছে রিপোর্ট আছে যে এই ঘটনাগুলো দেখে বোঝা যায় যেগুলো আন্তর্জাতিক সংশ্লিষ্টতা, আইএস এর সঙ্গে যুক্ত, আল কায়দার সঙ্গে যুক্ত। না, আমি হত্যাকারীদের কথা বলছি না, আমি বলছি ফলে সেক্ষেত্রে আপনি মনে করেন যে কোলাবোরেশন গুলো কি কোনো কাজ করতে পারে? আমার মতে যদি যারা এটার দায়িত্বে আছেন তাদের তো কোনো পরিকল্পনা আছে এটাও তো আমরা জানি না।
তাদের তেমন একটা, এবং যেটা জঙ্গি দমনের পরিকল্পনা তো প্রকাশ্যে ঘোষণা করবে না। না, তো কোনো তো কিছুতে দেখতে পাবেন আপনি। যেটা দুটো জিনিস আছে, একটা হচ্ছে কাউন্টার ইনসার্জেন্সি, তাকে তো রাজনৈতিক পরিসরটাও তৈরি করতে হবে, মানুষের আস্থার জায়গাটা। আপনি যে অবস্থায় আছে, যেখানে আছে, আপনি আজকে মনে করেন একটা মিছিলের উপরে, এবারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যত হত্যাকাণ্ড হয়েছে, আপনি তাকেও তো দেখেছেন যে রাজনৈতিকভাবেও তো খুন হচ্ছে, আপনি তো কোনো খুনই আটকাতে পারছেন না। তনু হত্যাকাণ্ডটা আমার মনে হয় মানুষ জনপরিকল্পনার মধ্যে যেভাবে প্রবেশ করেছে, আপনি আজ কতদিন, আপনি এখনো ইনভেস্টিগেশন হচ্ছে না, পোস্টমর্টম হচ্ছে না, ডিএনএ টেস্ট হচ্ছে, এর মধ্যে আপনি মাসের পর মাস চলে গেছেন। আপনি কি ধারণা যে মানুষের মধ্যে স্বস্তির পরিসর তৈরি হতে পারে? আপনি তো কাউকেই তো ধরেন না, আপনি তো ধরেন না কাউকে, আপনি বিচারও তো করার দূরের কথা, আপনি তো ধরছেনই না। খালি আপনি আমাদের পুলিশের আইজি সাহেব বলেন যে 90% তারা সমাধান করে ফেলেছেন। 90% যদি সমাধান করেছে তাহলে হচ্ছে কেন? এটা তো সাংবাদিকরা সবচেয়ে বেশি করে বলে, আর সুযোগ পেলে দরবাগারই জয় জয়কার। এটাই। আমি 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 অধ্যাপক জিয়া রহমান আপনার কাছে যেতে চাই, মানে কিন্তু সব মিলিয়ে কি হতাশাজনক একটা পরিবেশ তৈরি হচ্ছে নাকি মানুষের ভিতরে, যে উনি যেটা বলছেন অস্বস্তি, ভয়, আতঙ্ক, এটা কি? অবশ্যই অবশ্যই তৈরি হচ্ছে, এটা বলার তো কোনো মানে অবকাশ নাই। কিন্তু একটা জিনিস আমি জিনিসটা বারবার বলতে চাচ্ছি, এই জিনিসটা যে আপনি যদি দেখেন, এটা কিন্তু খুব একটা অর্গানাইজড ওয়েতে এই জিনিসটা করা হচ্ছে, অর্কেস্ট্রেটেড ওয়েতে করা হচ্ছে। এটা না যে বাংলাদেশের, মানে আপনি যদি জঙ্গি বলেন, ফান্ডামেন্টালিজম বলেন, বা রিলিজিয়াস টেরোরিজমের কথা বলেন, বাংলাদেশে এই ধরনের ক্ষেত্র হওয়ার কিন্তু খুব বড় রকম কারণ নাই। আপনি যদি মিডল ইস্টে দেখেন, যে ঐতিহাসিকভাবে যে এথনিক যেই প্রবলেমগুলো থাকে, কিংবা ইউনাইটেড স্টেটসের যে ফরেন পলিসি, তাদের যেই ইম্পেরিয়ালিস্ট পলিসি, সেই সব মিলে যদি চিন্তা করেন, বাংলাদেশে কিন্তু এই স্কোপটা একেবারেই নাই। তার মধ্যে বাংলাদেশের ঐতিহাসিকভাবে যদি আপনি চিন্তা করেন, আমাদের একটা অসাম্প্রদায়িক চেতনারই দেশ, এর হিস্টোরিক্যালি কিন্তু আমরা তাই দেখে এসেছি। তো খুব রিসেন্টলি আপনি যদি দেখেন, আপনি দেখবেন যে এটা, আমি এই জন্য বলছি, এখানে জামাত কি বিএনপি সেটা কথা না, কথা হচ্ছে যে এই মানে পুরো সিচুয়েশনটাকে একেবারে ঘোলাটে করা এবং একটা অন্য দিকে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া এখানে অর্গানাইজ ওয়েতে করা হচ্ছে। হতে পারে সেটা যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে, হতে পারে এর সাথে যে আগের যে সমস্ত আমাদের রিজনাল যে পলিটিক্স আছে, এই পলিটিক্যাল দুটো দেশ, বিশেষ করে ভারত পাকিস্তান, তাদের এখানে কিছু রাজনীতি দীর্ঘদিন যাবত এখানে চলে আসছে। এইসবের কারণে আপনি দেখেন, ব্লগার হত্যা হয়েছে, পুলিশের উপর হত্যা হচ্ছে, বিদেশিদের উপর আঘাত হয়েছে, শিয়া সুন্নির উপর আঘাত হচ্ছে, মঠের চার্চের সাধারণ মানুষের উপর আক্রমণ হচ্ছে। রাজশাহীর যে শিক্ষক, যিনি, তার কোনো ধরনের ক্লু পাওয়া গেল না, সে একটা সেতার বাদক ছিলেন, আবার মসজিদে তিনি টাকা দিচ্ছেন। এবং জুনায়েদ মান্নান, আবার একটা ভিন্ন ধর্মী ব্যাপার দেখলাম। এবং সর্বশেষ যে যার কথা আপনি বললেন, বাবুল আক্তার, এটা তো আমি স্পেশাল কেস হিসেবে বিবেচনা করছি, কিন্তু ওই যে জঙ্গির যে বিষয়টি আসছে, সেটা যদি বিবেচনা করেন, তাহলে যে কথাটি আপনি বলেছেন, যে একটা স্বাভাবিকভাবে একজন মানুষ, তাকে হিজাব পরা দেখা যাচ্ছে, তিনি ধর্মকর্ম করতেন, এই বিষয় তো আলটিমেটলি এর পেছনে কিন্তু বড় রাজনীতি আছে, বড় রাজনীতি আছে। আমি হাইপোথিসিসটা এইভাবে বিল্ড আপ করতে চাই। আমি যখন টবি ক্যাডম্যানকে দেখি যে দুটো পলিটিক্যাল পার্টির পক্ষ থেকেই তিনি লবিস্ট নিয়োগ করছেন, আমি যখন বার্নিকাটকে দেখি যে তিনি বারবার তাবেল্লা সিজারের পর থেকে খুব স্পষ্টভাবে বলা শুরু করলেন যে আইএস এখানে আছে, এবং তারপরে জুনায়েদ মান্নান এখন একেবারে জিনিসটা স্টেডি হয়ে গেছে, আমার কাছে তখন মনে হচ্ছে যে এর সাথে বড় ধরনের দেনা পাওনার বিষয় আছে, যার ফলশ্রুতিতে এই জিনিসগুলো ঘটনা হচ্ছে। এখন কথা হচ্ছে, যেটা ব্রিগেডিয়ার সাগত সাহেব বলছিলেন, আমরা অফ এয়ারের সময় বলছিলাম, এবং আফসান ভাইও বলেছেন, তাহলে গভর্নমেন্ট করছেটা কি? গভর্নমেন্ট, সরকার যদি, আমরা বলছি এটা, মানুষ বলছে এটা, সরকার কেন এটার জন্য ব্যবস্থা সিরিয়াসলি সেইভাবে নিচ্ছে না? দুটো কারণ হতে পারে। একটি হচ্ছে যে এই যে রিসোর্স মোবিলাইজেশন বা আমাদের ঐতিহাসিক বা ইনস্টিটিউশনের যে দুর্বলতাগুলো আছে, এটা কতটুকু সক্ষম পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের ম্যাসিভ আক্রমণ ঠেকাতে। নাম্বার টু হচ্ছে রাজনৈতিক কমিটমেন্ট কতটুকু আছে এটাকে উতরে ফেলার জন্য। আমি মনে করি এই দুটো জিনিস যদি বিশ্লেষণ করার সুযোগ থাকে, নিশ্চয়ই আমরা আরো ভালো করে জানতে পারবো যে আসলে কেন এটা হচ্ছে। একটা কথা জিয়া রহমান বলছেন, সেটা হচ্ছে যে উনি মনে করছেন যে এটা টোটাল, উনিও অবশ্যই এগ্রি করছেন যে এখানকার সিচুয়েশন ডাজন্ট সাপোর্ট মিলিটেন্সি, হ্যাঁ, এবং রিলিজিয়াস এই যে বাইগট্রি, এটা সাপোর্ট করে না, কিন্তু এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে বলে জিয়া রহমান বলছেন, এবং সেটা পলিটিক্যাল প্ল্যান বলে উনি, দেশীয় আন্তর্জাতিক মিলিয়ে। আপনি কি সেটা একমত? দেখুন, কোনোদিন কোনো কিছু হয় নাই বলে এখন হবে না এমন তো কোনো বিশ্ব, আপনাকে বিশ্বায়নের যুগে আপনাকে বিশ্বের চারিদিকে তাকাতে হবে। আপনার 1 কোটি লোক
প্রায় 80 লক্ষ 90 লক্ষ লোক মিডল ইস্টে আছে। ডু ইউ নো হাউ মেনি পিপল আর ইন সিরিয়া? দ্য গভর্নমেন্ট নোজ, উই ডোন্ট নো। আমরা প্রায় শুনি যে অমুক বাংলাদেশি মারা গেছে। আপনি কিভাবে আপনি জানতেন যে সিঙ্গাপুরে বসে 6 জন লোক আইএস এর চান্দা উঠাচ্ছে? আপনি কি জানতেন যে আরো 26 জন লোক ওখানে সাসপেক্টেড হয়েছে? সো আগে কি ছিল, এখন কি হয়েছে, সে পরিবেশটা আপনাকে চিন্তা করলে হবে না। এক সময় ছিল 1000 বছর ধরে এখানে সুফিজম দিয়ে চলছে, উই নো, ওই কালচারে আমরা বড় হয়েছে। কিন্তু আজকে 21st সেঞ্চুরিতে যে জিনিসগুলো আমরা সচরাচর দেখছি, আফগানিস্তানে দেখছি, ইরাকে দেখছি, সিরিয়াতে দেখছি, লেবাননে দেখছি, ইয়েমেনে দেখছি, বোকো হারাম দেখছি, আল শাবাব দেখছি, আপনি সবকিছু দেখছেন। এটার কি কোনো ট্রান্সফরমেশন হবে না? এখানে হবে ডেফিনেটলি। 16 কোটি লোকের দেশ, এই 16 কোটি লোকের দেশের মধ্যে কি আপনি মনে করেন যে 5000 10,000 লোক উইল নট বি মোটিভেটেড? তাহলে এখানে আপনি মাওইজম কেমনে হলো? তাহলে আপনার অন্য ইজম এখানে কিভাবে আসলো? কাজে আমরা যদি ওইটা চিন্তা করে থাকি যে কোনোদিন হয় নাই, হবে না, দ্যাটস রং। এইখানে তো আমাদের প্রবলেম। কেন হচ্ছে এই জিনিসটা, কেন হচ্ছে? এরা তো বাইরের লোক না, এরা তো আমাদেরই ভাই বন্ধু, কেউ না কেউ, গ্রামের হোক শহরের হোক। এই যে ছেলেরা যারা হাই স্টাডি করছে, বাপের টাকা পয়সা দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়ছে, হাউ দে আর অ্যাট্রাক্টেড, কেন তারা অ্যাট্রাক্টেড হচ্ছে? এই মূল জায়গাটা আমরা যাইনি এখন পর্যন্ত। আমরা শুধু জঙ্গি ও মারছে, সে মারছে, তে মারছে, কখনো জামাত, কখনো বিএনপি, কখনো এই। আর যুদ্ধ অবধি ঠেকাবে, ও তো ফাঁসি হয়েই যাচ্ছে, ওর এটা ঠেকাবার কি আছে? এই দিয়ে তো আর ঠেকাবে না। বাট আমি যেটা দেখছি, আমি কতগুলো, আমি কিন্তু কনসিস্টেন্টলি কথা বলছি, আমি ডট দেখছি আর ডটের ছবি বানাচ্ছি আমি, অ্যান্ড দ্যাট ছবি আমার ফর্মুলার সাথে মিলে যাচ্ছে। সো দেয়ার ফর আপনি ডিনাই করে কতদিন থাকবেন? আজকে বার্নিকেটকে গালি দেবেন, ওকে গালি দেবেন, দে মে হ্যাভ দেয়ার ওন এজেন্ডা, রাইট। বাট ওই এজেন্ডাকে আমি কিভাবে এটাকে সাপোর্ট করছি? দ্যাট এজেন্ডা সাপোর্ট করছি কিভাবে? আই এম ক্রিয়েটিং এ ভ্যাকিউম। এই ভ্যাকিউমটা ক্রিয়েট হয়ে আছে, whether you like it or not। আপনি আজকে দেখেন 134 জন লোক, আমার হিসাব মতে 134 people have been killed in villages, গ্রামে, একটা গ্রাম্য ইলেকশনে। এটা কোনো নির্বাচন হয়েছে? আপনি যে বলতে পারেন আরে ভাই এরকমই চলবে, বাট আপনি চিন্তা করেন ওই সোসাইটিতে যেখানে আপনি একটা ডিভিশন করে ফেললেন, সেখান থেকে রিক্রুট করা কত সহজ হবে, কারণ গ্রিভান্সেস থেকে আপনি লোকজন ধরছেন। সো এই জিনিসগুলো কিন্তু আমরা ক্রমেই আমরা এই বিভাজনটাকে তৈরি করছি। সেই ক্ষেত্রে এই জায়গা থেকে উত্তরণের আপনি কি কোনো সম্ভাবনা দেখেন? উত্তরণ শুনে একমাত্র সরকারকে দিয়ে হয় না, ল এনফোর্সিং এজেন্সিকে দিয়েও হয় না। ইয়েস, ইউ নিড এ প্রেশার, সেটা হচ্ছে আপনি ল এনফোর্সিং এজেন্সি দিয়ে একটা প্রেশার করেন। আপনি যদি এন্টায়ার সোসাইটিকে সাথে না নেন, কারণ সাধারণ মানুষ মনে করে আরে ভাই আমার তো গুলো তো আসছে টার্গেটেড, আমি তো এখানে কোলাটারাল ড্যামেজের মধ্যে আসি নাই। হ্যাঁ, ইট ইজ টার্গেটেড, হয় আপনি না হয় আমি, না হয় অমুক তমুক। তো একজন সাধারণ মজুর বলে আমার কি ভাই, আমার উপর তো। সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেখতে পাচ্ছি মাঝে মধ্যে এই যে ইন্টার রিলিজিয়াস লিডারদেরকে নিয়ে। শোনেন, ঢাকা শহরে বসে আপনি এটা করছেন, আপনি ঢাকা শহরে বসে এখানে সেমিনার করছেন, এখানে আমরা জঙ্গিবাদের কথা বলছি, এখানে আমি একদিন কথা বলছিলাম হোয়াট ইজ ফান্ডামেন্টালিজম, দেয়ার ইজ নাথিং নোন এজ ফান্ডামেন্টালিজম ইন আওয়ার রিলিজিয়ন। এইসব শব্দ যখন আপনি ব্যবহার করেন, তখন এইসব শব্দ কিন্তু কাউন্টার ইউজ হচ্ছে, যে লুক হিয়ার, মানে মুসলমান মানে হলো ফান্ডামেন্টাল। আপনি কি মনে করেন? মানে আমি এই কথাটা ওয়াইন্ড আপ করে দিই। আপনাকে চিন্তা করতে হবে, আই ক্যানট গিভ ইউ এ ফর্মুলা যে কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন। হি ক্যান গিভ এ থিওরি, আই ক্যান গিভ এ থিওরি, হি ক্যান গিভ এ থিওরি, বাট এটা নিয়ে আপনাকে সবাইকে নিয়ে আলাপ করতে হবে। আই ডোন্ট নো ঢাকা ইউনিভার্সিটিতে কতবার এগুলো নিয়ে সেমিনার হয়েছে, আই ডোন্ট নো, মানে অন দিস রিলিজিয়নটাকে কিভাবে পিপল আর ইউজিং। এই জিনিসগুলো আমরা কিন্তু আলোচনা করি না। এটা কি পলিটিক্যাল সলিউশন আছে নাকি? পলিটিক্যাল সলিউশন আমার মনে হয় আজকে যদি আপনি রাজনৈতিক অবস্থাটা দেখেন, এটা তো একক কেন্দ্রিক হয়ে গেছে। একক কেন্দ্রিক আপনি কি পরিসরে সুযোগ আছে কিনা? আমি সাধারণত, আমি তো যেহেতু গবেষণা করি, আমি যেটা দেখতে পাই মানুষ রাজনীতি থেকে বিচ্ছিন্ন। মানুষ যে খুন খারাপই করছে, যেটা সাক্ষাৎ সাহেব বললেন, গ্রামের দিকে এই রাজনীতিতে কিন্তু সবসময় সাংঘর্ষিক হয়। কিন্তু এখন যেটা করেছেন, আপনি একটা ছাপ লাগিয়ে দিয়েছেন, আওয়ামী লীগের সংঘর্ষ আর বিএনপির সংঘর্ষ। আজকে একটা মিছিলে আওয়ামী লীগের সমর্থকরা একটা বাচ্চাকে মেরে ফেলেছে। এই সংঘর্ষটা কিন্তু গ্রামের রাজনীতিতে এতটা ছিল না।
হয়তো খুন খারাপিটা হয়তো নির্বাচনে হয়েছে, হতে পারে, কিন্তু এখন তো আপনি ছাপ লাগানো দায়, মানে একটা পরিচিতি নিয়ে এখন সংঘর্ষটা হবে, এই পরিচিতিটা চলে যাচ্ছে সরাসরি একেবারে কেন্দ্রে। তো কিন্তু এইটার বদলে যদি সামগ্রিকভাবে যদি মুক্ত রাজনীতি পরিষদ তৈরি হতো, যেটা বিএনপি এবং আওয়ামী লীগ দুজনে মিলেই তারা দুর্বল করে ফেলেছে, তাহলে আপনার জনগণকে সাথে নিতে পারেন। এখন তো জনগণ তো যেতে চায় না, জনগণ তো অংশগ্রহণই করতে চায় না রাজনীতিতে। তারা বলে ভাই এটা থেকে দূরে থাকো, আমার দরকার নেই, আমার উপরেই আঘাত লাগবে। তো আপনি যখন রাজনীতিকরণ করেন, দলীয়করণ হচ্ছে আপনার, কিন্তু রাজনীতিকরণ হচ্ছে না, এটা তো আপনার জন্য আরো বেশি বিপদ তৈরি করছে। তো সেই রাজনীতিকরণ হতে গেলে আপনার প্রতিষ্ঠানগুলোকে সবল করা দরকার, মানে এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি। আপনার জুডিশিয়ারি যে সবল, এটা অনেকে মনে করছেন, বিশেষ করে গত কয়েকদিনের একটা বিষয় আমি মনে করি বিজিএমই এর যে সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ। মন্ত্রীদেরকে জরিমানা দেওয়া, হ্যাঁ এক্স্যাক্টলি, মন্ত্রীদেরকে জরিমানা। কিন্তু আপনার লেজিসলেচারে তো মানুষ তো লেজিসলেচারের কোনো খবরই জানে না। আমি তো জানিও না কোন লেজিসলেচার কে সদস্য, আমি মন্ত্রীদের নামও জানি না। আমি এই তো মনে হয় প্রথম যে সাংবাদিক হিসেবে মন্ত্রীদের নাম জানি না, ওনারা কি পালন করেন না করেন আমি সেটাও জানি না। আর আমাদের এক্সিকিউটিভের কথা তো বাদই দিলাম। আপনি তো কাউকে আপনার জবাবদিহিতার পরিসরের মধ্যে আনছেন না। এইটা যদি হয় তা আপনি কি করবেন? মানুষ এটা থেকে দূরে থাকবে। আপনি দেখেন বিএনপি যখন বোমাগুলি ইত্যাদি হচ্ছিল, বিএনপি যখন সংঘর্ষ করছিল তারা, আমি বলেছিলাম যে এটা সফল হবে না, কারণ যখনই মা বাসে করে এই এত কিছুর মধ্যে বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে যাবে, তখন সে তার প্রায়োরিটি ঠিক করে ফেলেছে। সে বলে দিয়েছে আমি বাচ্চাকে স্কুলে দেবো, এটাই হচ্ছে আমার জন্য ফার্জ, এর বাইরে আমার কোনো ফার্জ নেই। তো আপনি এটাকে চাপতে 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 আমার একটা পরিচয় গেছে যে ওর ছাড়া বেঁচে থাকা, টিকে থাকা ছাড়া কোনো ফার্জ নেই। তো আমাদের যদি রাজনৈতিক দলগুলো একসাথে মিলে বসে যে আচ্ছা ভাই এটা তো আমাদের সকলের সমস্যা, সেটাকে সামলানো যায় কিভাবে, সেটা যদি হতো তাহলে হতো, কিন্তু আমার মনে হয় না সেই পরিসর পরিস্থিতি আছে। জিয়া রহমান, না, আমি জিনিসটাকে এইভাবে দেখতে চাই। দেখেন, ঠিক আছে, আমরা তো বারবার বলছি যে এটা এত বড় একটা ইস্যু, এটা কিন্তু জাতীয় ঐক্যমত ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু জাতীয় ঐক্যমতের সমস্যাটা কোন জায়গায় দেখেন, এগুলো আমরা বলছি বটে, কিন্তু এই যে কথাটা আমি উল্লেখ করেছি যে আপনি হেগের আন্তর্জাতিক আদালতের যেই এটা দিল, ভার্ডিক্টটা দিল, সেই জায়গায় কিন্তু স্পষ্ট দেখা গেল যে আমাদের যুদ্ধাপরাধীদের বিচার নস্যাৎ করার জন্য বিএনপি এবং জামাত তারা সেখানে আবেদন করেছিল। এবং টার্কির থেকে যে হিউম্যান রাইটস কমিশন যেই মানে হেগেতে মামলা করেছিল, সেখানেও আমরা দেখলাম সেই টবি ক্যাডম্যান। এবং সবচেয়ে বড় কথা আমি বলছি যে যদি আমরা ধরেন আওয়ামী লীগের বা সরকারের আমরা ধরে নেই যে তারা এটাকে নিয়ে পলিটিক্স করছে, বিএনপির মতো এত বড় একটা দল, তারা তো এটাকে মোবিলাইজ করতে পারতো সাধারণ মানুষকে। এটার বিরুদ্ধে কি আপনি বিএনপিকে, এত বড় একটা দল, তারা কি একটি কথা বলেছে? কোনো সময় একটা মিছিল দেখেছেন? তারা একটা প্রেস কনফারেন্স করেছে? কারণ এই যে আজকে আমি যে পুলিশ অফিসার কথা নিয়ে আলোচনা, পরিস্থিতিতে বিএনপি গেছে সেখান থেকে কথা বলার কি করে কথা বিএনপি তো আমি সেই জায়গায় আসছি। আমি বলছি যে তার মানে হচ্ছে যে ঐক্যমতের কথা বলছি, মিলেমিশের কথা বলছি, সেই মিলেমিশেরও তো কিন্তু বিরাট সমস্যা তৈরি হয়েছে। এই জায়গাটা একটা, আমি বলছেন বিএনপি ডাজ নট এক্সিস্ট, আপনি তার কাছ থেকে প্রত্যাশা করবেন কেন? না, প্রত্যাশা করছি কেন, যদি বলা হয় এরকম যে বিএনপি জামাত সবসময় তাদের দোষ দেওয়া হয়, এরকম কথাও যখন আসে তখন বলতে হয় কথাটা। আমি বলছি যে ঠিক আছে, যদি বিএনপি এক্সিস্ট করছে না, আমি পলিটিক্যাল রেটরিকের কথা বলছি না, বাস্তবতা হচ্ছে বিএনপি এখন এক্সিস্ট করছে এই কারণেই যে তাদের কিন্তু একটা বিরাট ভোট অংশ, সাপোর্ট বেস কিন্তু বাংলাদেশে আছে, এটা হচ্ছে বাস্তবতা। এখন পলিটিক্যাল রেটরিক নেতা কর্মীরা মন্ত্রীরা কি বললেন সেটা ভিন্ন কথা, কিন্তু আমি বলছি আদর্শগত জায়গা থেকে আপনি, ইট ইজ ইম্পসিবল, সিম্পলি ইম্পসিবল। তো কাজেই যদি আপনার ঐক্যমত তৈরি করতে হয়, এবং আমি যেটা বলছি যে আমরা যে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার কথা বলছি, আফসান ভাই যেটা বলার চেষ্টা করেছেন, যে সেটি আমরা তো সুষ্ঠু রাজনীতি দেখতে চাই। এই জায়গাটা তো এই বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, আপনি প্রোগ্রেসিভ বা লেফট পলিটিক্যাল পার্টিগুলো হোক, এই যে একটা মোবিলাইজেশন এর এগেনস্টে, এবং এটাকে তো প্রেসার তৈরি করা সরকারের উপর, সরকার যদি এটাকে একটা ট্রাম্প কার্ড হিসেবে আমরা তো সেটা দেখছি না। আপনি কি মনে করেন যে একটা ডিক্লারেশন অফ অ্যান ইলেকশন ক্যান ইমপ্রুভ করতে পারে সিচুয়েশন? শুনুন, ইলেকশন তো হলো একটা, ডিক্লারেশন অফ ইলেকশন ইজ নট এনাফ। আপনি একটা অর্থবহ নির্বাচন আপনি করবেন যদি আপনি প্ল্যাটফর্মে সবাইকে আনতে চান। এখন কে এক্সিস্ট করে কে এক্সিস্ট করে না, হ্যাঁ, এক্সিস্টই যদি না করে সকাল থেকে বিকেল পর্যন্ত ও তার কথাই বলতেছেন, তো এক্সিস্ট করে কি না করে এগুলো যেটা দিয়ে বলেন যে পলিটিক্যাল রেটরিক। এখন মুশকিল হলো কি, আমাদের পলিটিক্যাল রেটরিক এত বেশি হয়ে গেছে যে আসল মূল জায়গা যেখানে সমস্যা, সেই সমস্যাটা আমি তো একটু আশ্চর্য হলাম যে আমাদের মাননীয়
স্বরাষ্ট্রমন্ত্রী বলে ফেললেন যে এটা জঙ্গিরা করেছে। সহজে কিন্তু উনি জঙ্গিদের কথা বলেন না, এটা জঙ্গিরা করে ফেলেছে। তো বিষয়গুলো হলো যে আপনাকে জিনিসটাকে একটা রোগ হয়েছে আমাদের, এখন সেটাকে তো আইডেন্টিফাই করতে হবে জিনিসটা কি, এটা ফোড়া না এটা ক্যান্সার না হোয়াট। হ্যাঁ, তো আপনি যদি আইডেন্টিফাই না করেন যে বিষয়টা কি, সেই বিষয়টার উপরে আপনাকে সেই রকমভাবে ওষুধ দিতে হবে। এখন আপনি একবার বলেন এখানে কোনো জঙ্গি নাই, আবার বলেন এখানে কোনো আইএস নেই, ওরা বলে আইএস আছে। আমি দেখতেছি এই খ্রিস্টান একজন করে মারা যায়, পুরো দুনিয়া একটা হইচই শুরু করে দেয়। হ্যাঁ, ওখানে হিন্দু একজন মারা যায়, পুরোহিতকে মারে, দুনিয়া হইচই শুরু হয়ে যাচ্ছে। তো দে আর টার্গেটিং, দে ওয়ান্ট দুনিয়াতে হইচই হোক, উই এক্সিস্ট, আমরা আছি এবং আমরা এটা করব। আর এই যে আপনি 3টা লোককে ধরবেন, এই 3টা লোককে ধরার পরে দেখা যায় যে 3টা লোকের লিঙ্ক কেউ জানে না। এটা তো পুলিশই বলছে যে আমরা ধরলাম, ধরার পরে দেখি যে এরা আর কিছু বলতে পারে না। তার মানে আপনি ওই ইন বিটুইন যে লিঙ্কটা আছে সেখানে পৌঁছতে পারতেছেন না। এখন সেটা আফসার চৌধুরী সাহেব বলেন পলিটিক্যাল উইল, অথবা হোয়াট এভার ইজ দ্য রিজন, অর আমরা পেনিট্রেট করতে পারছি না, আমাদের যে পেনিট্রেটিং পাওয়ার নাই সেটা। আপনি বললেন যে ইন্টারন্যাশনাল হেল্প, ধরুন সিআইএ আপনাকে কি খবর দেবে বাংলাদেশের ভিতরে? বাংলাদেশের খবর তো আমরা জানবো, আমরাই সিআইএ কে খবর দেব, আমরাই তো খবর দেবো যে এখানে বা এটা আছে। ও খবর দিতে পারে যে ইফ দ্যার ইজ ইন্টারন্যাশনাল লিঙ্কেজ, সেই লিঙ্কেজে যেটা বললাম যে আপনার ফ্রেমওয়ার্কটা কি, কোন ফ্রেমওয়ার্কে এরা কাজ করছে, কি লিঙ্কেজে কাজ করছে। এখন ও আসে আপনার ওই কোন কোন জায়গায় যেন খ্রিস্টান মারলো নাটোরের কোন গ্রামের মধ্যে, ওখানে কি সিআই থেকে আপনাকে আগাম খবর দিবে, আগাম খবর তো আপনাকে দিতে হবে। সো ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্যাট কাইন্ড অফ অ্যাটমসফিয়ার, দ্যাট কাইন্ড অফ। এখন উনি যেটা বললেন 3জন লোক ধরে দাঁড়া করা দেয়, ওরা দেখলে মনে হয় যে এগুলো কি ধরলো, মানে আপনার শেষ করে ভেরি ইম্পর্টেন্ট, আপনার ল এনফোর্সিং এজেন্সির উপরে মানুষের ফেইথটা হ্যাজ টু বি দেয়ার। দ্যাটস দ্য মেইন থিং। দ্যাটস দ্য মেইন থিং। ধন্যবাদ। এটা কিন্তু আছে, আমি লাস্ট একটা এই আছে বলেই কিন্তু আপনি দেখেন যে একেবারে না এটা বলা যায় বাবুল আক্তার পুরো চিটাগং বাসী বাবুল আক্তারের জন্য কিরকম মাতম করছে। না, এটা হতে পারতো, এরকম অনেক বাবুল আক্তার কিন্তু আছে। পুলিশের এই অ্যাক্টিভিটি না থাকলে, আমি ধারাবাহিক বলছি না, এখন ব্যক্তির উপরে টার্গেট হচ্ছে, এটা হয়তো গোষ্ঠীর উপরে হতো, বড় বড় সমাবেশে হতো, এই ডেটারেন্স গুলো কিছু না থাকলে। আমি বলছি যে ফেথ আছে। আমরা ধন্যবাদ জানাতে চাই জনাব সাখাওয়াত হোসেন, আফসান চৌধুরী, ডক্টর জিয়া রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করতে হচ্ছে, খুবই আসলে অসাধারণ একটা আলোচনা, এটা আলোচনা করা দরকার। তবে আপনাদের আলোচনা থেকে যেটা আমি দর্শকদেরকে আমি যদি সামারাইজ করে বলতে চাই, তাহলে একটা কথা আসছে যে এই রোগটা কিভাবে কেন হচ্ছে, কোন জায়গায় এটা নির্ণয় করা দরকার এবং সেটা স্পষ্ট করা দরকার জাতির সামনে, এবং সেই ভিত্তিতে অ্যাকশন প্ল্যানটাও স্পষ্ট করা দরকার, এবং ইতিমধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোর সুস্পষ্ট বিচার দ্রুততম সময় করা দরকার, যাতে এগুলো ডেটারেন্ট প্ল্যানের পাশাপাশি এই বিচারগুলো করা দরকার। এবং অবশ্যই ইনক্লুসিভ সমাজকে নিয়ে, রাজনৈতিক দলগুলো নিয়ে একটা পলিটিক্যাল সলিউশন বের করা দরকার। আমরা মনে করি সেটাই হচ্ছে এর মূল সমাধান। প্রিয় দর্শক, সবাই অনেক ভালো থাকবেন।